বিসমিল্লাহিররহমানিররহিম। শুরু করছি। পরম করুণাময় আল্লাহর আজকে আমি দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য তোমার পাঠ্য বই দেখো 16 বার্ষিক পরীক্ষার বা টেস্ট পরীক্ষার প্রস্তুতির জন্য 16.2 অধ্যায় সিলেবাসের অন্তর্ভুক্ত এবং ইম্পর্টেন্ট একটি চ্যাপ্টার। তাহলে দেখো এই 16 অন্তর্ভুক্ত অর্থাৎ 16 অধ্যায় হলো তোমার 16 এবং অনুশীলনী আজকে হলো তোমার দেখো অনুশীলনী 16.4 দেখো আমরা আজকে 16.4 অনুশীলনে হলো 16.3 অধ্যায়টি আজকে আমরা করব। তাহলে তোমরা মনোযোগ সহকারে দেখো এবং খাতা কলম নিয়ে বসে যাও। এখানে দেখো যে এইখানে হলো বৃত্ত সংক্রান্ত পরিমাপ, যে এই অধ্যায়টি হলো 16 এবং অনুশীলনী 16.3 এর আলোকে আজকে আমরা অঙ্ক করব। এখানে হলো বৃত্ত সম্পর্কিত পরিমাপ। এটি হচ্ছে যারা 2026 সালের এসএসসি পরীক্ষার্থী তাদের জন্য ইম্পর্টেন্ট বেশি। তবে দেখো যে এখানে বৃত্ত সম্পর্কিত পরিমাপ দেখো এইখানে বৃত্ত সম্পর্কিত পরিমাপ বা বৃত্ত সংক্রান্ত পরিমাপ। এইখানে আমরা বৃত্তের দেখো আগে আমি তোমাদের একটি বিশেষ ধারণা দিচ্ছি। এই চ্যাপ্টারের অঙ্ক করার আগে তুমি আগে দেখো যে বৃত্ত কাকে বলে। এখানে অঙ্ক করার পূর্বে তোমাকে আমি একটি সংক্ষিপ্ত ধারণা দিয়ে নিচ্ছি। দেখো যে বৃত্ত কাকে বলে তুমি একটু খেয়াল করবা যে চিত্রের মাধ্যমে বৃত্ত সম্পর্কিত পরিমাপ এর আগে এর বৃত্ত সম্পর্কিত একটি তোমার ধারণা অর্জন করে নেওয়া তোমার উচিত। যে বৃত্ত কাকে বলে, যে কোন সমতলে, যেমন মনে করো আমার ব্ল্যাকবোর্ড একটা হলো সমতল, এই সমতলে আমি একটি নির্দিষ্ট বিন্দু নিলাম। এই বিন্দুকে কেন্দ্র করে চতুর্দিকে সমান দূরত্ব বজায় রেখে যে আবদ্ধ বক্ররেখা অঙ্কন করা হয় তাকে বৃত্ত বলা হয়। এখন বলবো যে আবদ্ধ, আমি যদি তুমি মনে করো যে একটি রেখা এরকম টানলাম, তাহলে আমরা সাধারণত এটাকে সরল রেখা বলে থাকি, তাই না? এটা হলো তোমার সরল রেখা। আর যদি তোমার এরকম তেরাবেড়া রেখা আঁকি বা বাঁকা, তাহলে আমরা এটাকে বক্ররেখা বলে থাকি। অর্থাৎ যে রেখা চলার পথে দিক পরিবর্তন করে সেটা হচ্ছে তোমার বক্ররেখা, আর যে রেখা চলার পথে দিক পরিবর্তন করে না, সোজা পথে চলে সর্বদাই, সেটা হলো তোমার সরল রেখা। এই সরল রেখা এবং বক্ররেখা সম্পর্কে তোমাকে একটা ধারণা অর্জন করা নিচের ক্লাসেই উচিত ছিল। তবে যাক, আজকে আমি তোমাকে এখানে এই অঙ্ক করার জন্য যা যা প্রয়োজন আমি তা আবার আলোচনা করে দিচ্ছি পুনরায়। তাহলে শোনো, এই বক্ররেখা এখন আমরা আঁকতে পারি। মনে করো এইভাবে নিয়াল দিয়ে এই পর্যন্ত রেখে দিলাম, তাহলে এটি কি হবে? এটি হবে বক্ররেখা। কারণ বৃত্তের সম্পর্ক হচ্ছে যে কোন সমতল, যেমন বোর্ডটা একটা সমতল, এই সমতলের মধ্যে একটা নির্দিষ্ট বিন্দু এখানে, যেমন তুমি মনে কম্পাস কাটা এখানে স্থির করে চতুর্দিকে যদি ঘুরি আবার আবদ্ধ করে গেল, তাহলে কিন্তু সেটা বৃত্ত হবে। তাহলে আমি বৃত্তের সংজ্ঞা দিতে পারি এভাবে, যেমন বৃত্ত কাকে বলে,
যে কোন সমতলে অবস্থিত একটি নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে চারদিকে সমান দূরত্ব বজায় রেখে যে আবদ্ধ বক্ররেখা অঙ্কন করা হয় তাকে বৃত্ত বলা হয়। এক নম্বরে গেল এই বৃত্তের দৈর্ঘ্যকে বলে বৃত্তের পরিধি। তাহলে দেখো এই বৃত্তের দৈর্ঘ্যকে কি বলে? বৃত্তের পরিধি বলে। এখন এই যে মাঝখানে যে বিন্দুটি দেখতে পাচ্ছ সেটি হচ্ছে কিন্তু বৃত্তের কেন্দ্র বা সেন্টার। এটা হলো বৃত্তের কেন্দ্র। এই বৃত্তের কেন্দ্র থেকে যদি আমি পরিধি পর্যন্ত একটা দূরত্ব বা রেখা টানি তাহলে বৃত্তের এইটিকে বলা হয় ব্যাসার্ধ। আশা করি বুঝতে পারছো। এই ব্যাসার্ধকে আর দ্বারা প্রকাশ করা হয়। তাহলে বৃত্তের কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্বকে বলা হয় ব্যাসার্ধ। পরিধিকে আমরা সাধারণত 2 পাই আর এই সূত্রের মাধ্যমে প্রকাশ করে থাকি। এখানে পাইটা হলো তোমার মূলদ সংখ্যা, একটা ধ্রুবক, আর হচ্ছে তোমার বৃত্তের ব্যাসার্ধ। তাহলে পরিধির মান হলো, অর্থাৎ বৃত্তের চতুর্দিকের দৈর্ঘ্যকে বলা হয় পরিধি। আমরা অবশ্যই বুঝতে পারছি। আর তুমি দেখতেই পাচ্ছ যে আমি যদি এই বৃত্তের পরিধির উপরে যে কোনো দুই বিন্দু যোগ করি তাহলে যে রেখাটি পালাম সরল রেখা সেটার নাম হলো কিন্তু যা। বৃত্তের পরিধির উপরস্থ দুই বিন্দুর সংযোজক সরল রেখাকে বলা হয় যা। এখন আমি যদি এই বৃত্তের কেন্দ্র থেকে আবার এই পরিধি পর্যন্ত যদি দূরত্ব টানি, মনে করো ওসি, তাহলে সেটিও কিন্তু হবে ব্যাসার্ধ। তাহলে এই ব্যাসার্ধ এখান থেকে এই ও পর্যন্ত দূরত্ব, অর্থাৎ যেদিকেই তুমি বৃত্তের কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্ব বা সরল রেখা আঁকো সবটি হবে ব্যাসার্ধ। তাহলে এটি দিয়েও যদি আমি এখন পুরোটা যদি আরেকটা এদিকে আঁকলাম, মনে করো সি, এখানে দিলাম তোমার ডি, তাহলে এইখান থেকে এই হলো ওডি আর এখান থেকে ও থেকে সি পর্যন্ত হলো ওসি। এই ওসি আর ওডি হলো তোমার এই বৃত্তের ব্যাসার্ধ। এই ব্যাসার্ধের মান আমরা জানি কত, একটু আগে শিখেছি আর। তাহলে দুইটা ব্যাসার্ধ যোগ করলে হয় কি ব্যাস। আশা করি তোমরা এইটুকু বুঝতে পেরেছো যে দুটি ব্যাসার্ধ যোগ করলে যে বস্তুটি পাওয়া যায় সেটা কিন্তু হচ্ছে তোমার এই ব্যাসার্ধ। এই ও থেকে ওডি পর্যন্ত আর ও থেকে ওসি পর্যন্ত দুটি বৃত্তের ব্যাস যদি আমি যোগ করি তাহলে আর 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 এর যোগ করলে হবে কত তোমার, এখান থেকে এইটুকু মান তুমি পেলে আর যোগ আর, তাহলে হলো 2r। তাহলে আবার এটি কিন্তু আমি আগেই বলেছিলাম যে বৃত্তের পরিধির উপর যে কোনো দুই বিন্দুর সংযোজক সরল রেখাকে বলা হয় যা। তাহলে সিডিও এই হিসাবে একটি হলো তোমার যা। তাহলে আমরা বলবো কিন্তু এবি যা এবং হচ্ছে সিডি যা, এই দুই জায়ের মধ্যে তাহলে কি পার্থক্য তোমরা কি বলতে পারবে? এই দুটো জায়ের মধ্যে পার্থক্য হলো এটি গেছে কিন্তু কেন্দ্র দিয়ে, সিডি জায়গা ভ্রমণ করছে বৃত্তের কেন্দ্র দিয়ে, আর এবি যা কিন্তু বৃত্তের কেন্দ্র ভিন্ন অন্য যে কোনো জায়গাটা অঙ্কিত সরল রেখাকে যা বলা হয়। অর্থাৎ আমরা বলবো যে বৃত্তের পরিধির উপরস্থ যে কোনো দুই বিন্দু সংযোজক সরল রেখাকে বলা হয় যা। এখানে এবি হচ্ছে তোমার যা আর এখানেও কিন্তু সিডি কিন্তু একটি যা। তবে এই দুই জায়ের মধ্যে পার্থক্য এটি হচ্ছে কেন্দ্রগামী যা আর এটি হচ্ছে তোমার কেন্দ্র ভিন্ন অন্য যে কোনো জায়গা বা দিয়ে বৃত্তের উপরস্থ যে কোনো দুই বিন্দু সংযোগ সরল রেখাকে যা বলা হয়। তাহলে আমরা এই দুটি জায়ের মধ্যে পার্থক্য খুঁজে পেলাম। এইটি হলো বৃত্তের সর্বোচ্চ বা বৃহত্তম যা, সিডি হলো বৃত্তের বৃহত্তম যা আর এবি হচ্ছে বৃত্তের অর্থাৎ ক্ষুদ্রতম যা। এইটি হলো তোমার এই দুই জায়ের মধ্যে পার্থক্য। তবে আমরা এই কেন্দ্রগামী যাকে আমরা বলবো তোমার
ব্যাস, তাহলে ব্যাসের মান হবে তোমার 2r। এই হলো তোমার সিডির মান হচ্ছে 2r। আশা করি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা এটি বুঝতে পেরেছ। কিন্তু আমরা যদি এই বৃত্তের দেখো যে এখানে যদি আমি একটি বৃত্ত আঁকি, তাহলে কিন্তু এখন আর তোমরা সবই পারার কথা। দেখো আমরা এখানে আরেকটি বৃত্ত অঙ্কন করলাম এই বৃত্তে, তাহলে এটি যদি হয় এটি তোমার যা, আর এইখান থেকে যদি এইখানে যদি তুমি মানে যোগ করো, তাহলে এইটি পেলাম আমরা সিডি যায়। এই সিডি যায় যদি, অর্থাৎ কেন্দ্রগামী, যাকে আমি আগেই বলেছি এটি কি বলা হয়, ব্যাস। তাহলে ব্যাস বৃত্তকে কি করে দুটি সমান অংশে বিভক্ত করে, উপরের অংশ আর নিচের অংশ। তাহলে বৃত্তের কেন্দ্রে উৎপন্ন কোণের পরিমাণ হয় তোমার 360 ডিগ্রি। তাহলে এইটুকু যদি তোমার থিটা হয়, বুঝো, তাহলে থিটা আর পুরাটা যদি এইটুকু ঘোরাও, তাহলে এইটুকু হবে তোমার 360। তাহলে থিটার সাথে যদি 360 এর অনুপাত করি, তাহলে তুমি দেখতেই পাচ্ছ যে থিটা অনুপাত 360 ডিগ্রি। আশা করি বুঝতে পেরেছ। এখন এইটুকু সমান যদি আমরা আবার লিখি যে এই যে বৃত্তের চতুর্দিকের দৈর্ঘ্য আমি আগেই বলেছিলাম তোমাদের যে 2πr, তাহলে 2πr এবং এইটা হলো বৃত্তের চতুর্দিকের দৈর্ঘ্য। আর এইটুকু যদি তোমার হয় এইখান থেকে এইটুকু যদি তোমার যদি ডি, আর এইটুকু যদি হয় তোমার ও এ, এটি যদি কেন্দ্র যদি ও হয়, তাহলে ওডি আর ও এ হলো বৃত্তের ব্যাসার্ধ। তাহলে এইটুকু হবে বৃত্তের পরিধি যে ছিল চতুর্দিকের দৈর্ঘ্য। এই বৃত্তের পরিধির অংশ বিশেষ এইটুকুকে বলা হয় তোমার চাপ। বৃত্তের চাপকে এস দ্বারা প্রকাশ করা হয়। তাহলে এইটুকু অর্থাৎ এডি এর সাথে যদি পুরা এই দৈর্ঘ্য হলো তোমার 2πr এর অনুপাত করি, তাহলে এস বাই, আশা করি তোমরা বুঝতে পেরেছ, 2πr। আশা করি এখানে তোমরা এইটুকু বুঝেছ। আমরা যদি অনুপাত করি, তাহলে আমরা এইবার লিখতে পারি, দেখো আর গুণন এইটুকু কোণাকুণি, এইটুকু কোণাকুণি যদি তুমি গুণ দাও, তাহলে আমরা লিখতে পারি এস ইনটু 360 ডিগ্রি, আর এখানে 2 ইনটু যদি আমরা দেই, তাহলে কিন্তু আমরা লিখতে পাচ্ছি 2π আর গুণন হচ্ছে তোমার থিটা। আশা করি তোমরা এইটুকু বুঝতেই পেরেছ। আমরা কিন্তু এই বৃত্তের এখান থেকে অনুপাত নির্ণয় করেছি। তাহলে আমরা দেখো লিখতে পারি, উপরে যাও, তাহলে আমরা লিখতে পারি বা এস সমান, দেখো আমি এস এর মান বাই করতাম, অর্থাৎ বৃত্ত চাপের দৈর্ঘ্য। এস হলো তোমার চাপ, এখানে এসটা হলো তোমার কি চাপ, বৃত্তের চাপ। তাহলে এই বৃত্তের চাপ যদি বের করি, তাহলে 360 যেহেতু গুণাকারে আছে, ডাইনে গিয়ে ভাগ হবে, আর উপরে থাকবে 2π আর গুণন থিটা। এখানে যদি তুমি কাটাকাটি করো 180 ডিগ্রি পেলাম। তাহলে আমরা কিন্তু লিখতে পারছি যে উপরে হচ্ছে পাই আর থিটা, নিচে হলো 180 ডিগ্রি। এই হলো তোমার বৃত্তচাপের দৈর্ঘ্য বা বৃত্তচাপ। এখানে আমরা এই সূত্র বের করে বৃত্তের চাপ বের করতে আমরা পারবো ইনশাআল্লাহ। তাহলে বৃত্তচাপের দৈর্ঘ্য দেখো তোমার পাঠ্য বইয়ের 312 পৃষ্ঠা আমরা যে সূত্রটি বের করেছি সেটি কিন্তু এই এখানে দেওয়া আছে। দেখো এসি কিন্তু পাই আর থিটা বাই 180 কিভাবে আসে সেটা কিন্তু আমি তোমাদের বিস্তারিত এখানে ব্যাখ্যা করে দিয়েছি। আশা করি তোমরা ক্লাসটি মনোযোগ সহকারে দেখবে এবং বারবার দেখবে, সেটি কিন্তু আয়ত্ত করে নিবা। এইবার চলো, তাহলে আমরা বৃত্তাংশের দৈর্ঘ্য বা বৃত্তচাপের দৈর্ঘ্য এখানে বের করতে পেরেছি। এই বৃত্তচাপের দৈর্ঘ্য এডি, এই এডি কিন্তু আমরা এখানে বের করতে পেরেছি। এই এডির মান হচ্ছে এখান থেকে
এই এ এবং ডি পর্যন্ত হচ্ছে অর্থাৎ পরিধির অংশ বিশেষ, সেটা ছিল কিন্তু এস। এটা হলো বৃত্তাংশের, এই বৃত্তচাপকে বৃত্তাংশের দৈর্ঘ্য বলা হয়। তাহলে আমরা এখানে আরেকটি সূত্র দেখো আছে, সেটা হচ্ছে কিন্তু যে এখানে দেখো আমাদের বৃত্ত ক্ষেত্র ও বৃত্ত কলা, এখন কিন্তু আমরা আলোচনা করব বৃত্ত ক্ষেত্র বা বৃত্ত কলা, সেটি তোমরা একটু দেখে নাও। যে এটি আমি এবার মুছে নিলাম। এবার দেখো তাহলে বৃত্ত ক্ষেত্র বা বৃত্ত কলা, তাহলে আমরা এখানে দেখতেই পাচ্ছি, দেখো যে এখানে কিন্তু বৃত্ত কলা আর বৃত্ত ক্ষেত্র, আমাদের যদি আরো কিছু তথ্য তোমার জানা দরকার এই চ্যাপ্টারের অঙ্ক ইজি বা সহজ করার জন্য, তাহলে তুমি দেখো যে এই যে আমি বৃত্ত আঁকলাম, আমি আগেই বলেছিলাম যে কোন সমতলে একটি নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে চতুর্দিকে সমান দূরত্ব বজায় রেখে যে আবদ্ধ বক্ররেখা অঙ্কন করা হয়, সেটি কিন্তু হচ্ছে তোমার বৃত্ত। এই বৃত্তের কেন্দ্রকে বলা হয়, বৃত্তের ভিতরে নির্দিষ্ট যে বিন্দু সেটা হচ্ছে বৃত্তের কেন্দ্র, এবং এই বৃত্তের কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত যদি যে কোনো দিক দিয়া দূরত্ব তুমি অঙ্কন করো, তাহলে সেটা হবে কিন্তু, মনে করো এটা হচ্ছে এ ও, আর এই দিক দিয়ে যদি তুমি আবার যদি আরেকটা ব্যাসার্ধ টানো, তাহলে সেটা হবে কিন্তু এ বি। আর এইখানে হচ্ছে এ এবং বি হচ্ছে তোমার চাপের দৈর্ঘ্য। যদি আমি বৃত্তের ব্যাসার্ধকে আর দ্বারা লিখি বা প্রকাশ করি, তাহলে এই বৃত্তের ক্ষেত্রফল হবে, সুতরাং বৃত্তের ক্ষেত্রফল হবে, সুতরাং লেখা যে বৃত্তের ক্ষেত্রফল আমরা লিখতে পারি বৃত্ত ক্ষেত্রের ক্ষেত্রফল। ক্ষেত্রফল বলতে যে একটি রেখা দ্বারা আবদ্ধ ফাঁকা জায়গা বা রেখা দ্বারা আবদ্ধ কোন ক্ষেত্রের অংশ, ভিতরের অংশের যে ক্ষেত্রফল, সেটা হচ্ছে কিন্তু আমরা এই পুরাটা একটা বক্ররেখা দ্বারা আবদ্ধ, এটি হচ্ছে বৃত্তের হলো মানে কি ক্ষেত্র, আবদ্ধ ক্ষেত্র, সেটার কিন্তু ক্ষেত্রফল তুমি বের করতে পারবে কিভাবে, যে একটি রেখা দ্বারা বা কয়েকটি রেখাংশ দ্বারা আবদ্ধ কোন ক্ষেত্রের ক্ষেত্রফল বের করা, যেটা হচ্ছে যেহেতু বৃত্ত, তাহলে বৃত্তের ক্ষেত্রফলের সূত্র হবে তোমার পাই, এইখানে হবে পাই আর স্কয়ার, এত বর্গ একক, যদি কোনো একক উল্লেখ না থাকে তাহলে এত হবে বর্গ একক। এটা হলো তোমার বৃত্তের ক্ষেত্রফল। এখন আমরা বৃত্তের ক্ষেত্রফল জেনেছি, এখন আমরা বাই করব তোমার বৃত্তকলার ক্ষেত্রফল। তুমি যদি এইটুকু দেখো বা এইটুকু তোমার হচ্ছে বৃত্তকলার ক্ষেত্রফল তুমি বের করতে পারবে। আমি বিস্তারিত এখানে না যাই, তোমাদের অঙ্ক করার সুবিধার্থে লিখে ফেলি। দেখো বৃত্তকলা, বৃত্তকলার ক্ষেত্রফল, এখানে বৃত্তকলার ক্ষেত্রফল তোমরা একটু কিন্তু দেখো সোজা কথা, এখানে তোমার থিটা যদি কোণ হয়, এই থিটা কোণ আর তোমার হলো দেখো এখানে বৃত্তকলার ক্ষেত্রফল, আমরা দেখতেই পাচ্ছি যে এই বৃত্তের কেন্দ্র যে এই পর্যন্ত ঘুরলে আমার উৎপন্ন কোণের পরিমাণ হচ্ছে তোমার, এটা যদি কেন্দ্র হয় 360, বৃত্তের কেন্দ্রে উৎপন্ন কোণের পরিমাণ হচ্ছে 360 ডিগ্রি। তাহলে এই 360 এর সাথে যদি আমি অনুপাত করি এই থিটা, এখানে দিলাম থিটা কোণ, এখন এই থিটা কোণের কে 360 বাই 360 অর্থাৎ থিটার সাথে 360 এর অনুপাত করলাম, এবং এটিকে যদি তুমি গুণ দাও বৃত্তের ক্ষেত্রফল পাই আর স্কয়ার দ্বারা, তাহলে কিন্তু আমরা এইটুকু জায়গার অর্থাৎ এ ও বি এইটুকু জায়গার আমরা ক্ষেত্রফল পাই, সেটিকে বলা হয় বৃত্তকলা। তাহলে বৃত্তকলা বলতে আমরা বুঝি যে বৃত্তের দুটি ব্যাসার্ধ, বৃত্তের দুটি ব্যাসার্ধ বৃত্তের কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে, এটিকে নাম হলো তোমার বৃত্তের যে দুটি ব্যাসার্ধ বৃত্তের কেন্দ্রে বা ছিন্ন করছে কোণ থিটা,
এবং এইটুকু দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রকে বলা হয় বৃত্তকলা। যে বৃত্তের দুটি ব্যাসার্ধ বৃত্তের কেন্দ্রের যে কেন্দ্রস্থ কোণ উৎপন্ন করে এইটুকু দ্বারা বিস্তৃত যে ক্ষেত্রফল ব্যাসার্ধ রয়ে এটির নাম হলো বৃত্তকলা। এই বৃত্তকলার ক্ষেত্রফল আজকে আমরা শিখতে পেলাম থিটা 360 পাই আর স্কয়ার এত বর্গ একক। এই দুটি সূত্র তোমরা এখন এখানে মুখস্থ করবে এবং এই দুটি সূত্রের সাহায্যে এই চ্যাপ্টারের প্রায় সবগুলি অঙ্ক শেষ হয়ে যাবে আশা করি। তাহলে তোমরা এখানে দেখতেই পাচ্ছ, তাহলে আমরা এই সূত্রগুলি ব্যবহার করে আমরা এবার দেখো অঙ্কগুলি আমরা করতে পারবো বলে আশা করি। এখানে আমরা দেখতেই পাচ্ছি যে এবার দেখো কিছু উদাহরণের মাধ্যমে তোমাদের আমি কিছু অঙ্ক করার চেষ্টা করছি এবং ডাক সহ এখানে দেখো তুমি ব্যাপারটি কি ঘটে। তাহলে একটি উদাহরণ দেখো 227 পৃষ্ঠা 209 এটি হচ্ছে তোমার 312 পৃষ্ঠা। তুমি খেয়াল করো যে পেজ নম্বর হচ্ছে পেজ নাম্বার 312। উদাহরণ দেখো তুমি যে উদাহরণ এখানে কিন্তু দেওয়া আছে 18 নম্বর উদাহরণে বলা হলো যে দেখো যে একটি বৃত্তের ব্যাস একটি বৃত্তের ব্যাস হলো তোমার 26 সেন্টিমিটার। কথাটা বুঝো। একটি উদাহরণ আমি দিচ্ছি যে একটি বৃত্তের ব্যাস তোমার পাঠ্য বইয়ের 312 পৃষ্ঠা সেই উদাহরণটি আছে, সেটি আমি কিন্তু তোমাদের বুঝিয়ে দিচ্ছি। একটু আগে আমরা বৃত্ত সম্পর্কিত আলোচনা করেছি যে বৃত্তের ব্যাস আমরা জানি, তাহলে আমরা জানি যে বৃত্তের ব্যাস দুটি ব্যাসার্ধের যোগফল 2r। তাহলে বৃত্তের ব্যাস 2r সমান যদি 26 সেন্টিমিটার হয়, দেখো 26 সেন্টিমিটার, সুতরাং বৃত্তের ব্যাসার্ধ হবে ব্যাসের অর্ধেক। বৃত্তের ব্যাসার্ধ হইব r, তোমার ভাগ দিলাম তাহলে 2, আমি পেলাম 13 সেন্টিমিটার। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা এটি বুঝতে পেরেছো যে বৃত্তের ব্যাস যদি 2r হয় 26, তার ব্যাসের অর্ধেক হবে ব্যাসার্ধ 13 সেন্টিমিটার। সেটি কিন্তু তোমরা বুঝতে পেরেছো। এই প্রশ্নে উল্লেখ ছিল যে বৃত্তের ব্যাস এত হলে এর পরিধি নির্ণয় করো। তাহলে আমরা জানি একটু আগেই তোমাদের শিখিয়েছি যে বৃত্তের দেখো পরিধি, তাহলে বৃত্তের পরিধি তুমি লিখতে পারো যে 2 পাই r। তাহলে দেখো এখানে আমরা 2 পাই, দেখো পাই এর মান 3.1416, আর এর মান আমরা এখানে পেয়েছি তোমার কত, দেখো আমরা এখানে আর এর মান পেয়েছি দেখো 13। এখানে আমরা গুণ করলে দেখা যায় যে 81.68 বর্গ সেন্টিমিটার। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা এভাবে বৃত্তের পরিধির মান বের করতে পারবে। আশা করি আমরা প্রত্যেকটি উদাহরণ তোমাদের জন্য সলভ করে বা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। এখানে আমার ক্লাসটি আজকে তোমরা মনোযোগ সহকারে দেখো। এখন আমি যাব যে আরেকটি উদাহরণ দেখি যে এখানে আছে আরেকটি উদাহরণ এখানে দেওয়া হলো। দেখো
যে এইখানে আরেকটি উদাহরণ, এই যে এখানে দেওয়া হলো যে 19 নম্বর একটি উদাহরণ আছে, সেটি কিন্তু তোমরা একটু দেখে নাও। এটি হচ্ছে তোমার 313 পৃষ্ঠায় 19 নম্বরের উদাহরণটি। আমরা এটি এবার একটু রিমুভ করে নেই। দেখো 19 নম্বরের উদাহরণটি দেখো, যে এখানে 19 নম্বরের উদাহরণটি হলো, এইবার দেখো পৃষ্ঠা নম্বর হলো তোমার পৃষ্ঠা নম্বর 313, উদাহরণ তোমার 19। দেখো এখানে 19 নম্বর উদাহরণ বলা হচ্ছে যে একটি বৃত্তের ব্যাসার্ধ 8 সেন্টিমিটার। একটি বৃত্তের, দেখো বৃত্তের ব্যাসার্ধ 8 সেন্টিমিটার, ইংলিশে লেখো 8 সেন্টিমিটার, এবং একটি বৃত্তচাপ কেন্দ্রে, এবং একটি বৃত্তচাপ কেন্দ্রে 56 ডিগ্রি কোণ উৎপন্ন করে, 56 ডিগ্রি কোণ উৎপন্ন করলে বৃত্তচাপের দৈর্ঘ্য এবং বৃত্তগোলার ক্ষেত্রফল, বৃত্ত চাপের, দেখো বৃত্তচাপের দৈর্ঘ্য এবং বৃত্তকলার ক্ষেত্রফল নির্ণয় করো। বৃত্তকলার ক্ষেত্রফল নির্ণয় করো। আশা করি তোমরা এটুকু বুঝতে পেরেছ। তাহলে আমরা এখানে দেখি যে মনে করি বৃত্তের ব্যাসার্ধ, মনে সমাধান দেখো, মনে করি বৃত্তের ব্যাসার্ধ r2, একটি বৃত্তের ব্যাসার্ধ 8 সেন্টিমিটার দেওয়া আছে, এখানে এত সেন্টিমিটার, এবং আমাকে বলা হচ্ছে বৃত্তচাপের দৈর্ঘ্য s, বৃত্তচাপ দ্বারা কেন্দ্রে উৎপন্ন কোণ হচ্ছে বৃত্তচাপের দৈর্ঘ্য ধরে নিলাম s। বৃত্তচাপের কেন্দ্রে বলা হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ এত সেন্টিমিটার, একটি বৃত্তচাপ কেন্দ্রে এত ডিগ্রি কোণ উৎপন্ন করলে বৃত্তচাপের দৈর্ঘ্য আমরা ধরলাম s, এবং বৃত্তচাপ দ্বারা বৃত্তচাপ কর্তৃক বা দ্বারা কেন্দ্রে, বৃত্তচাপ দ্বারা কেন্দ্রে উৎপন্ন কোণ থিটা ইকুয়াল টু তোমার 56 ডিগ্রি। তাহলে আশা করি তোমরা এটুকু বুঝতে পেরেছ। বৃত্তচাপের এবং বৃত্তচাপ দ্বারা কেন্দ্রে উৎপন্ন কোণ 56 ডিগ্রি। আমার প্রশ্নে ছিল যে এখানে বৃত্তচাপের দৈর্ঘ্য নির্ণয় করো এবং বৃত্তকলার ক্ষেত্রফল আমরা জানি, সুতরাং বৃত্তচাপের, অতএব বৃত্তচাপের দৈর্ঘ্য আমরা জানি, একটু আগে আমরা সূত্র শিখেছি, বৃত্তচাপের দৈর্ঘ্য s ইকুয়াল টু পাই r থিটা বাই 100
80 ডিগ্রি। এখন তুমি এগুলোর মান বসাইয়ে ক্যালকুলেটর চাপো। পায়ের মান 3.1416 এবং আর এর মান আমরা এখানে পেয়েছি 8 সেন্টিমিটার। থিটার মান 56 ডিগ্রি। তাহলে দেখো ক্যালকুলেটর চাপলে আমার মান আসে কত। আশা করি প্রিয় শিক্ষার্থীরা এইটুকু তোমরা বুঝতে পেরেছ। একেবারে অঙ্কটি সহজ। ক্যালকুলেটর চাপো এবং রেজাল্ট এখানে নামিয়ে দাও। ক্যালকুলেটর চাপলে দেখা যায় 7.82 এর মতো আছে। তাহলে দেখি এখানে 7.82 সেন্টিমিটার হচ্ছে এই বৃত্তচাপের দৈর্ঘ্য, অর্থাৎ এখানে একটি আনসার বা উত্তর শেষ হলো। তাহলে আশা করি তোমরা এটি বুঝতে পেরেছো। উপরের রাশিগুলি গুণ করে 180 দিয়ে ভাগ দাও, তাহলে তুমি সেটি কিন্তু পেয়ে যাবে। এখন আমরা আশা করি যে তোমরা এটুকু বুঝতে পেরেছো। এখন আমরা আরেকটি প্রশ্ন এখানে রয়ে গেছে, সেটি হচ্ছে যে বৃত্তকলার ক্ষেত্রফল বা বৃত্তাংশের ক্ষেত্রফল বা বৃত্তকলার ক্ষেত্রফল আমরা এবার নির্ণয় করব। আমরা এটি তো বোর্ড থেকে রিমুভ করলাম। দেখো বৃত্তকলার ক্ষেত্রফল আবার এইখানে দেখো, আবার বৃত্তকলা দেখো ক্ষেত্রফল। বৃত্তকলার ক্ষেত্রফলের সূত্র আমি তোমাদের আগে শিখিয়েছি, সেটি কিন্তু তোমরা খেয়াল করো যে 360 দ্বারা থিটাকে ভাগ দাও, গুণন দিবি বৃত্তের ক্ষেত্রফল। তাহলে এই বৃত্তের ক্ষেত্রফল আমরা দ্বারা গুণ দিলাম থিটা বাই 360। এখানে থিটার মান তোমরা জানো যে 360 বা থিটার মান হচ্ছে তোমার 56 ডিগ্রি। এখানে আর এইখানে তোমার পায়ের মান বসাও 3.1416। আর এর মান আমরা পেয়েছিলাম 8। তাহলে 8 এর উপর স্কয়ার হবে, সেটি সবগুলি যোগ করে গুণ করে যদি এই 360 দ্বারা ভাগ করো, তাহলে দেখো তুমি কত পাচ্ছ, সেটা হবে 31.28। আশা করি এই 31.28 হলো বৃত্তকলার ক্ষেত্রফল, এত বর্গ সেন্টিমিটার। আশা করি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা এটি বুঝতেই পেরেছ যে আমরা বৃত্তকলার ক্ষেত্রফল এবং বৃত্তচাপের দৈর্ঘ্য আমরা নির্ণয় করতে পেরেছি। তোমরা কিন্তু সেটা দেখতেই পাচ্ছ। আজকে আমি এই পর্যন্তই তোমাদের ক্লাস শেষ করছি, ধন্যবাদ জানিয়ে। তবে এর আগে আমি দুটো কথা বলছি যে আমার ভিডিওটি যদি তোমাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবা এবং ভিডিওটি বন্ধু বান্ধবের কাছে শেয়ার করে দেবা। একটি কমেন্ট, একটি লাইক অবশ্যই করে দেবা। আজকে আমি এখান থেকে তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। সকলেই ভালো থাকো।